তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের কলেজ অনেক দিন ধরে বন্ধ এবং আমরা কোনো ক্লাস করতে পারছি না। করোনা ভাইরাস যেরকম করে সারা ভারতবর্ষে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে, কবে স্কুল কলেজ খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। তো আমি এই ভিডিওটা করছি মেনলি আমাদের সিলেবাসটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তো আমি একটু মনে করিয়ে দিই তোমাদের, আমরা ক্লাসে শেষ কি ডিসকাস করছিলাম। আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে স্টেলার ফিজিক্স। এবং স্টেলার ফিজিক্স আমরা প্রথমে শুরু করেছিলাম স্টেলার মডেল দিয়ে। তো স্টেলার মডেলগুলো হচ্ছে সেট অফ ফিউ নন লিনিয়ার ইকুয়েশন, এবং সেই ইকুয়েশনগুলোকে সলভ করতে হয় আমাদের নিউমেরিক্যালি, এবং নিউমেরিক্যালি সলভ করার পর তাদের যে রেজাল্টগুলো হয় সেই রেজাল্টগুলো আবার যে অবজারভেশনাল ডেটা আছে সেই অবজারভেশনাল ডেটাগুলোর সঙ্গে এইগুলো ম্যাচ করে যায়, সেটাও আমরা ডিসকাস করেছিলাম। এরপর আমরা যে জিনিসগুলো ডিসকাস করছিলাম সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন টেকিং প্লেস ইন দ্য স্টেলার বডি। তো আমরা বলেছিলাম যে যদি কোনো লেস মাসিভ স্টার হয় লাইক আওয়ার সান, তো সেই ক্ষেত্রে মেইনলি পিপি চেইন রুলের মধ্যে দিয়ে হাইড্রোজেন বার্ন হয় এবং হিলিয়াম তৈরি হয়। কিন্তু যদি মোর মাসিভ স্টার হয় সেই ক্ষেত্রে সিএনও সাইকেলের মধ্যে দিয়ে হাইড্রোজেন বার্ন হয় এবং হিলিয়াম তৈরি হয়। এবং আমাদের সূর্যের ভেতরে যে পিপি চেইন রুলের মধ্যে দিয়েই এই রিয়াকশানটা হচ্ছে সেটা আমরা বলতে পারি ফ্রম সোলার নিউট্রিনো এক্সপেরিমেন্ট, যেখান থেকে যে নিউট্রিনোগুলো তৈরি হচ্ছে সেই নিউট্রিনোগুলো আমরা পৃথিবীতে বসে ডিটেক্ট করতে পেরে আমরা এটা বলতে পারি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দ্য এভলিউশন অফ স্টার অর স্টেলার এভলিউশন। তো আমরা আগেই বলেছিলাম যে মেন সিকোয়েন্সে যে স্টারগুলো আছে সেগুলোতে মেইনলি হাইড্রোজেন বার্ন হয় এবং হিলিয়াম তৈরি হয়। এবং এই সব স্টারের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সারফেস টেম্পারেচার এবং লিউমিনিসিটি এগুলো খুব একটা চেঞ্জ হয় না যখন তারা মেন সিকোয়েন্স হিসেবে থাকে। কিন্তু যখন হাইড্রোজেন শেষ হয়ে যাবে তখন কি হবে? সো দিস ইজ দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন অফ স্টেলার এভলিউশন, যে হাইড্রোজেন শেষ হয়ে গেলে তখন স্টারের কী অবস্থা হবে। আনফর্চুনেটলি এর উত্তরটা কিন্তু জেনারেল আর্গুমেন্ট থেকে বা অ্যানালিটিক্যালি দেওয়া সম্ভব নয়। তো এর উত্তরটা দিতে হলে উই হ্যাভ টু গো থ্রু ভেরি ডিটেল নিউমেরিক্যাল কম্পিটিশন। এবং এখনকার যারা প্রফেশনাল অ্যাস্ট্রোফিজিস্ট তাদের কাছে স্টেলার এভলিউশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক অফ রিসার্চ। এবং সারা ওয়ার্ল্ডে দেয়ার আর লার্জ নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ডিফারেন্ট গ্রুপস, তারা কিন্তু এই সাবজেক্ট নিয়ে ডিটেল নিউমেরিক্যাল কম্পিটিশন চালিয়ে গেছেন। এই ডিটেল কম্পিটিশন থেকে স্টেলার এভলিউশনের যে পিকচারটা বেরিয়ে আসে সেটাও কিন্তু খুবই কমপ্লিকেটেড। যেমন ডিউরিং ইটস এভলিউশন স্টার গো থ্রু ডিফারেন্ট স্টেজেস, মানে একটা স্টার যখন এভলভ হবে তার বিভিন্ন ধরনের স্টেজেস হতে পারে। অলসো স্টার অফ ডিফারেন্ট মাস ইভলভ ডিফারেন্টলি। যেমন একটা কম মাসের যে স্টার আছে সে যেভাবে ইভলভ হবে, একটা বেশি মাসের যে স্টার সে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্টলি ইভলভ হবে। যাই হোক, আমরা এই ডিটেলড নিউমেরিক্যাল কম্পিটিশন সম্বন্ধে আলোচনা করব না। আমরা যেটা মেইনলি ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে দ্য স্যালাইন ফিচার্স অফ দিস স্টেলার এভলিউশন। তো যখন হাইড্রোজেন শেষ হয়ে যাবে স্টেলার কোরের মধ্যে, তখন আর ফার্দার হাইড্রোজেন বার্ন হয়ে এনার্জি জেনারেট হবে না। তো এর ফলে যেটা হবে যে ইনওয়ার্ড পুল অফ গ্র্যাভিটি সেটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এখন আর কোনো এনার্জি থাকছে না।
তার ফলে কি হবে, স্টারটা আস্তে আস্তে কোলাপস হতে শুরু করবে বা শ্রিঙ্ক হতে শুরু করবে। শ্রিঙ্ক হতে গেলে কিন্তু আবার অ্যাকর্ডিং টু কেলভিন হেলমোজ ল এটা কিন্তু আবার স্টারের যে কোরটা সেটা কিন্তু আবার গরম হতে শুরু করবে, হিট হতে শুরু করবে। এবং যখন এটা হিট হবে এর আবার দুটো ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস আছে। আচ্ছা, কোর যে হিট হচ্ছে তার ফার্স্ট কনসিকুয়েন্সটা হচ্ছে এটা যে এখন কিন্তু দেখো কোরের মধ্যে হিলিয়াম আছে। তো হিলিয়ামগুলো যখন আস্তে আস্তে কন্ট্রাক্ট করতে করতে যখন গরম হচ্ছে, তো টেম্পারেচারটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে দুটো হিলিয়ামের মধ্যে, দুটো না অ্যাকচুয়ালি তিনটে হিলিয়ামের মধ্যে যে কুলম্ব ব্যারিয়ার সেটা কিন্তু ওভারকাম করে তখন কী হবে, যে তিনটে হিলিয়াম কম্বাইন করে মোর হায়ার এলিমেন্ট কার্বন জেনারেট হতে শুরু করবে। তো এই ক্ষেত্রে হিলিয়াম বার্ন হয়ে কার্বন তৈরি হবে। তো সেকেন্ড স্টেজ অফ নিউক্লিয়ার বার্নিং সেটা স্টার্ট হয়ে যাবে এবং এটা কেলভিন হেলমোজ কন্ট্রাকশনটাকে দাঁড় করিয়ে দেবে, থামিয়ে দেবে এবং নতুন করে এনার্জি জেনারেট হতে শুরু হবে। আচ্ছা, এরপর হিলিয়াম বার্ন হতে হতে যখন হিলিয়াম শেষ হয়ে যাবে কোরের মধ্যে, তখন কি হবে, তখন যেহেতু ফার্দার এনার্জি জেনারেশন হচ্ছে না কোরের মধ্যে, তখন কিন্তু আবার কেলভিন হেলমোজ ল অনুযায়ী আবার কোরটা কন্ট্রাক্ট হতে শুরু করবে এবং এর ফলে কন্ট্রাক্ট হওয়ার ফলে আবার ফার্দার কোরের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ হবে এবং ইনক্রিজ করে তারপরে যে কার্বন তৈরি হয়েছে কার্বনগুলো আবার বার্ন হওয়া শুরু হতে পারে। কার্বন বার্ন হয়ে নেক্সট হায়ার নিউক্লিয়ার ফিউশন রিয়াকশান সেটা স্টার্ট হতে পারে, নেক্সট লেভেলটা। এবং এরকম করে যদি মাসিভ স্টার হয়, এরকম করে বিভিন্ন স্টেজ অফ নিউক্লিয়ার ফ্লুইড বার্নিং হয়ে আপ টু আয়রন পর্যন্ত তৈরি হতে পারে। আচ্ছা, এবার তোমরা এই ডায়াগ্রামটা দেখো। এই ডায়াগ্রামটা হচ্ছে একটা মাসিভ স্টারের কোরের ডায়াগ্রাম। তো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে দেয়ার আর ডিফারেন্ট স্ফেরিক্যাল শেলস কন্টেনিং ডিফারেন্ট এলিমেন্টস, যেগুলো নিউক্লিয়ার বার্নিংয়ের থ্রুতে প্রডিউস হয়েছে। তো প্রথমে যখন স্টারটা মেন সিকোয়েন্স স্টার ছিল তখন ইট ওয়াজ মেনলি কনসিস্ট অফ হাইড্রোজেন এবং ইন দ্য কোর হাইড্রোজেনগুলো বার্ন হয়ে হিলিয়াম তৈরি হয়েছে। তো আউটার লেয়ারটা দেখছো হাইড্রোজেন এবং তার ভেতরে দেখছো হিলিয়াম। তো হিলিয়ামটা অ্যাকচুয়ালি যেখানে প্রডিউস হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেনের কোরের মধ্যে। তো নেক্সট তারপরে যখন হাইড্রোজেন শেষ হয়ে গেল, হিলিয়াম তৈরি শেষ হয়ে গেল, তখন কোর কনসিস্ট অফ হিলিয়াম। তারপরে স্টারটা আবার কন্ট্রাক্ট হতে শুরু করবে যেহেতু কোনো নিউক্লিয়ার বার্নিং হচ্ছে না। সেই ক্ষেত্রে তারপরে কন্ট্রাক্ট হওয়ার পরে আবার ভেতরে টেম্পারেচার রাইজ করবে এবং তারপরে এই হিলিয়াম বার্ন হয়ে কার্বন তৈরি হতে শুরু করবে। সেজন্য তারপরের যে লেভেলটা দেখছো সেটা হচ্ছে কার্বন তৈরি হয়ে গেছিলো। এবার কার্বন বার্ন হয়ে তারপরে যে নিউক্লিয়ার রিয়াকশানটা শুরু হবে সেটা হচ্ছে কার্বন বার্ন হয়ে নিয়ন তৈরি হবে। সিমিলারলি এইভাবে অক্সিজেন, সিলিকন তৈরি হয়ে আপ টু আয়রন পর্যন্ত তৈরি হবে। সো দিস ইজ দ্য পিকচার ফর এ মাসিভ স্টার। নাও এখন যদি এটা মাসিভ স্টার না হয়ে একটা লেস মাসিভ স্টার হয় তাহলে কিন্তু এতগুলো লেয়ার তৈরি হবে না। সেই ক্ষেত্রে এমন হতে পারে যে হাইড্রোজেন বার্ন হয়ে হিলিয়াম হলো, তারপরে টেম্পারেচারটা হয়তো এমন রাইজ করলো না যাতে হিলিয়ামটা ফার্দার বার্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে স্টারটা একদম মাসিভ স্টার যেভাবে এভলভ হচ্ছে, যেরকম ডিফারেন্ট স্টেজেস দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে লেস মাসিভ স্টারটা কিন্তু সেই বিভিন্ন স্টেজ দিয়ে যাবে না এবং তারা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্টলি এভলভ হবে। এখানে যে টাইম স্কেলগুলো দেওয়া আছে সেটাও লক্ষ্য করো যে হাইড্রোজেন বার্নিং হতে টোটাল কত টাইম লেগেছে। তো সেটা এখানে দেখা যাচ্ছে 7 মিলিয়ন ইয়ার্স। তারপরে হিলিয়াম বার্নিং হতে লেগেছে 0.5 মিলিয়ন ইয়ার্স। সো এটা অনেকটাই কম হাইড্রোজেন বার্নিংয়ের থেকে। তো স্টারের যে মেইন লাইফ সেটা কিন্তু হাইড্রোজেন বার্নিংয়ের সময় যে লাইফটা, তারপরে কিন্তু যে বার্নিংগুলো হচ্ছে সেগুলো খুব কম টাইমে হচ্ছে। আচ্ছা, এখানে যে টাইম স্কেলটা দেখানো হয়েছে এটাও কিন্তু মাসিভ স্টারের টাইম স্কেল। একটা লেস মাসিভ স্টার যদি হয় তার টাইম স্কেলটা কিন্তু আলাদা। সেই ক্ষেত্রে হাইড্রোজেন বার্নিংয়ের যে টাইমটা সেটা হয়তো আরও অনেক বেশি টাইম হবে দেন এ মাসিভ স্টার। কারণ আমরা জানি যে যদি লেস মাসিভ স্টার হয় সেটা বেশি দিন পর্যন্ত হাইড্রোজেন বার্নিং হয়, তার লংজিভিটি বেশি। বাট মাসিভ স্টার হ্যাভস
less longevity. Now come to the second consequence of the Kelvin-Helmholtz contraction. তো Kelvin-Helmholtz contraction অনুযায়ী কোরটা আস্তে আস্তে যখন কন্ট্রাক্ট হতে শুরু করবে এবং এর টেম্পারেচারটা রাইজ করতে শুরু করবে, এবং এর ফলে যে আউটার শেল আছে বা আউটার এনভেলপটা রয়েছে সেটা কিন্তু ফুলে যাবে বা ব্লোট হয়ে যাবে। ব্লোট হয়ে একটা সাইজটা হিউজ পরিমাণ বেড়ে যাবে, এবং বেড়ে এটা একটা রেড জায়েন্ট বা মাসিভ স্টারের ক্ষেত্রে সুপার জায়েন্ট স্টার তৈরি হতে পারে। তো যদি লেস মাসিভ হয় সেক্ষেত্রে রেড জায়েন্ট হবে, বা মোর মাসিভ স্টারের ক্ষেত্রে একটা সুপার জায়েন্ট স্টার তৈরি হতে পারে। তো এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা সুপার জায়েন্ট স্টার তৈরি হয়েছে। সেটা হচ্ছে দেখো ভেতরে তোমার কোরটা আছে, এবং কোরটা হচ্ছে মেইনলি 10,000 কিলোমিটার অবধি ডায়ামিটার, বাট এর আউটার যে সুপার জায়েন্ট স্টারটা যখন হবে এটা, তখন এর ডায়ামিটার হয়ে যাবে প্রায় 1.6 বিলিয়ন কিলোমিটার। তো আমাদের সূর্য সুপার জায়েন্ট হয়তো হবে না, রেড জায়েন্ট হবে। সূর্য যদি সুপার জায়েন্ট হতো তাহলে হয়তো এর যে রেডিয়াসটা বা ডায়ামিটারটা, রাইট, এর রেডিয়াসটা প্রায় জুপিটারের অরবিট পর্যন্ত পৌঁছে যেত। যখন একটা স্টার এর সাইজ বেড়ে যায় উইদাউট চেঞ্জিং ইটস লিউমিনিসিটি মাচ, তখন এর সারফেস টেম্পারেচার কিন্তু কমে যায়। তার ফলে যখন একটা স্টার তার হাইড্রোজেন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু সে মেন সিকোয়েন্স থেকে এ বেরিয়ে এসে এ রেড জায়েন্টের দিকে চলে যাচ্ছে, যেহেতু এর রেড জায়েন্ট তৈরি হচ্ছে। তার মানে যখন হাইড্রোজেন বার্নিং শেষ হয়ে যাচ্ছে তখন কেলভিন হেলমোজ কন্ট্রাকশনের জন্য এর আউটার লেয়ারটা বেড়ে যাচ্ছে, তার ফলে এ কিন্তু আস্তে আস্তে মেন সিকোয়েন্স থেকে রেড জায়েন্টের দিকে মুভ করছে এইচআর ডায়াগ্রামে। তারপরে যখন আবার একটা নতুন নিউক্লিয়ার বার্নিং শুরু হয়, তার মানে যখন ফার্দার হিলিয়াম বার্নিং শুরু হয়, তখন কিন্তু আবার এইচআর ডায়াগ্রামের রেড জায়েন্ট থেকে সে কিন্তু আবার মেন সিকোয়েন্সের দিকে মুভ করে। এবং যখন আবার ফার্দার হিলিয়াম বার্নিং শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার সে কেলভিন হেলমোজ কন্ট্রাকশন অনুযায়ী আবার সে কিন্তু তার এনভেলপ আবার বাড়তে থাকবে, আবার সে রেড জায়েন্টের দিকে মুভ করবে। আবার যখনই একটা নতুন নিউক্লিয়ার বার্নিং শুরু হয় তখনই কিন্তু দেয়ার ইজ এ টেন্ডেন্সি যে স্টারটা মেন সিকোয়েন্সের দিকে ফিরে আসে, এবং যখনই এর নিউক্লিয়ার বার্নিং শেষ হয় তখন কিন্তু এ আবার রেড জায়েন্টের দিকে মুভ করতে থাকে। তো এরকম যদি খুব মাসিভ স্টার হয় তার ক্ষেত্রে কিন্তু একটা ভেরি কমপ্লিকেটেড স্টেজেস অফ এভলিউশন হতে পারে। আচ্ছা, এবার এই ডায়াগ্রামটা দেখো। দিস ডায়াগ্রাম ইজ শোয়িং দ্য ট্র্যাজেক্টরিজ অফ স্টার্স অফ ডিফারেন্ট মাসেস ইন দ্য এইচআর ডায়াগ্রাম অ্যাজ অবটেইন ফ্রম ডিটেল কম্পিউটেশন। অর্থাৎ ডিটেল কম্পিউটেশন থেকে এই ট্র্যাজেক্টরিগুলো পাওয়া গেছে ফর ডিফারেন্ট মাস অফ স্টার্সের জন্যে। তো এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে যদি একটা লেস মাসিভ স্টার হয় সেই ক্ষেত্রে তার যে ট্র্যাজেক্টরিটা সেটা অনেকটা সিম্পল, কিন্তু যদি একটা মাসিভ স্টার হয় সেই ক্ষেত্রে কিন্তু তার ট্র্যাজেক্টরিটা অনেক কমপ্লিকেটেড হতে পারে। এটাই এই ডায়াগ্রামে দেখাচ্ছে। যে আরেকটা জিনিস যেটা মেনশন করা উচিত সেটা হচ্ছে তুমি লক্ষ্য করে দেখতে পারো যে এই যে ট্র্যাজেক্টরিগুলো যখন রেড জায়েন্টের দিকে মুভ করছে তখন কিন্তু তারা একটা লিমিট পর্যন্ত মুভ করছে, টুয়ার্ডস রাইট একটা লিমিট পর্যন্ত মুভ করছে। কারণ তার থেকে বেশি যদি মুভ করে তখন কিন্তু স্টারটা আনস্টেবল হয়ে যেতে পারে, সেজন্য একটা ক্রিটিক্যাল লিমিট পর্যন্তই এই স্টারটা মুভ করতে পারে, তার বেশি মুভ করতে পারে না। এরপর যখন কোরের মধ্যে সব নিউক্লিয়ার ফুয়েল শেষ হয়ে যাবে এবং গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশানটাকে ব্যালেন্স করার জন্য কোরের মধ্যে নতুন করে কোনো নিউক্লিয়ার ফিউশন শুরু হতে পারবে না। তো এই ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশানটাকে কে ব্যালেন্স করবে? তো যদি কোরের মাস একটা ক্রিটিক্যাল মাসের থেকে কম হয়, যেটাকে আমরা চন্দ্রশেখর মাস লিমিট হিসেবে জানি,
তো সেই ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশনটাকে ব্যালেন্স করবে হচ্ছে ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার, এবং এই ক্ষেত্রে ডেন্সিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে কোরের। যখন ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশনকে ব্যালেন্স করবে তখন ফার্দার শ্রিঙ্কিং স্টপ হয়ে যাবে, এবং তখন এই ব্লোটেড যে এনভেলপ সেটার ম্যাক্সিমাম পার্ট কিন্তু লস্ট হয়ে যাবে। তো কিভাবে লস্ট হবে সেই মেকানিজমটা আমরা পরে আলোচনা করব। যাই হোক, কিছু পার্ট অফ দ্য এনভেলপ সেটা কিন্তু স্টারের সঙ্গে থেকে যাবে, কোরের সঙ্গে, এবং ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট স্টার হুইচ ইজ নোন অ্যাজ হোয়াইট ডোয়ার্ফ। হোয়াইট ডোয়ার্ফ ফার্স্টে যখন পর্যন্ত রেডিয়েট করবে, তারপরে যখন এনার্জি লস হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে। Now we come back to the HR diagram again. তো এখানে এই ডায়াগ্রামটা থেকে দেখতে পাচ্ছ একটা স্টার কিভাবে হোয়াইট ডোয়ার্ফ হচ্ছে, হোয়াইট ডোয়ার্ফ রিজিয়নটা নিচের দিকে। তো কিভাবে একটা স্টার এভলভ হয়ে হোয়াইট ডোয়ার্ফে গিয়ে তার জীবনটা শেষ করছে। তো যদিও এই ডায়াগ্রামটা একটা ট্র্যাজেক্টরি দেখাচ্ছে, কিন্তু মোস্ট অফ দ্য স্টেলার এভলিউশন মডেল সেটা কিন্তু এই যে ট্র্যাজেক্টরি কোনো একটা রিলায়েবল ট্র্যাজেক্টরি তৈরি করতে কিন্তু ব্যর্থ। তো সেই জন্যই এই জায়গাটায়, এই ফেজটায় যে একটা স্টার কীভাবে তার জীবনটা শেষ করছে সেটা কিন্তু খুবই ভালো করে এখনও বোঝা যাচ্ছে না, বোঝা যায়নি, মানে খুবই ভালো করে বোঝা যায়নি। যেমন আমরা জানি যে একটা স্টার যার মাস লেস দ্যান চন্দ্রশেখর মাস লিমিট হুইচ ইজ 1.4 সোলার মাস, সে কিন্তু একটা হোয়াইট ডোয়ার্ফ হিসেবে তার জীবনটা শেষ করতে পারে। কিন্তু এটা দেখা গেছে যে একটা মোর মাসিভ স্টার সেও কিন্তু হোয়াইট ডোয়ার্ফ হিসেবে জীবনটা শেষ করছে বাই লুজিং এ লার্জ পার্ট অফ ইস মাস। এর লার্জ পার্ট অফ মাস লুজ করে এ কিন্তু হোয়াইট ডোয়ার্ফ হিসেবে তার জীবন শেষ করছে। এবং ফাইনাল মাস যদি সোলার মাস যেটা 1.4 সোলার মাস চন্দ্রশেখর মাস লিমিটের থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে অন্য অন্য পসিবিলিটি হচ্ছে যেগুলো, সেটা হচ্ছে একটা স্টার নিউট্রন স্টার হিসেবে তার জীবন শেষ করতে পারে, অথবা ব্ল্যাক হোল হিসেবে তার জীবন শেষ করতে পারে, যেটা আমরা এর পরে ডিসকাস করব। পুরো ইউনিভার্সে যত স্টার আছে তার একটা লার্জ ফ্র্যাকশন কিন্তু বাইনারি সিস্টেম অফ স্টার। এবং যদি বাইনারি সিস্টেমটা খুব ক্লোজ বাইনারি সিস্টেম হয়, তার মানে যদি দুটো স্টার খুব কাছাকাছি থাকে, তাহলে তাদের যে এভলিউশন সেটা কিন্তু একটা আইসোলেটেড স্টারের যে এভলিউশন তার থেকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। তো সেই জন্য আমরা একটা বাইনারি সিস্টেম অফ স্টার কীভাবে ইভলভ করবে সেটা আমরা একটু আলোচনা করে নেব এখানে। এভলিউশন অফ বাইনারি স্টার এটা বোঝার আগে আমরা একটু এই ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করি। সো দিস ডায়াগ্রাম ইজ শোয়িং দ্য ইকুইপোটেনশিয়াল সারফেসেস অফ এ বাইনারি সিস্টেম অফ স্টারস। তো এই ডায়াগ্রাম থেকে যেটা বোঝা যাচ্ছে যে দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস যেগুলো একটা ইন্ডিভিজুয়াল স্টারের খুব কাছাকাছি যে ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র সেই স্টারের চারপাশেই আছে। যেগুলো এই দুটো স্টারের কাছাকাছি যে ডায়াগ্রামগুলো সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল স্টারগুলোকেই ঘিরে আছে, কিন্তু যে ইকুইপোটেনশিয়াল সারফেসটা একটু দূরে সেটা কিন্তু দুটো স্টারকে ঘিরে থাকছে দেখছো, এবং তাদের মাঝামাঝি একটা ক্রিটিক্যাল সারফেস আছে, যেটা হচ্ছে দুটো ইকুইপোটেনশিয়াল সারফেসকে একটা পয়েন্টে টাচ করছে, এবং এই পয়েন্টটাকে আমরা বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট, যেটা L1 দিয়ে এখানে ডিনোট করা হচ্ছে, এবং এই ক্রিটিক্যাল সারফেসটাকে বলা হয় রোচে লোব। তো এখন ধরো এই বাইনারি সিস্টেমের মধ্যে একটা স্টার হচ্ছে বেশি মাসিভ আর একটা হচ্ছে কম মাসিভ। তো যেই স্টারটা বেশি মাসিভ সে কি করবে, তাড়াতাড়ি নিউক্লিয়ার ফুয়েল শেষ করে দেবে এবং এ রেড জায়ান্ট স্টারে পরিণত হবে। এবার যখন রেড জায়ান্ট স্টারে পরিণত হবে তখন এর আউটার সারফেস ফুলে যাবে, ফুলে গিয়ে এটা রোচের লোব পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো রোচের লোব পর্যন্ত যখন পৌঁছে যাবে এর আউটার লেয়ারটা, তখন কি করবে, এই
স্টারটা, এই মাসিভ স্টারটা এর মাসটা তার কম্পেনিয়ন যে স্টারটা তাকে ট্রান্সফার করতে শুরু করবে থ্রু ল্যাগ্রাঞ্জ পয়েন্ট, যেটা এই ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে। এবং এইভাবে এ কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মাস তার কম্পেনিয়নকে ট্রান্সফার করতে পারে। এবং এই ট্রান্সফার করার ফলে এমন হতে পারে যে আরেকটা এর কম্পেনিয়ন যে স্টারটা এই মাস গেন করে করে এ আবার মাসিভ স্টার হয়ে যেতে পারে, এবং এও তাড়াতাড়ি তার নিউক্লিয়ার ফুয়েল শেষ করে আবার এও কিন্তু টুয়ার্ডস ইটস এন্ড মুভ করতে থাকবে। এবং এই মাস ট্রান্সফার এমন হতে পারে যে যে মাসিভ স্টার সেটার থেকেও কিন্তু যে কম্পেনিয়নটা সে কিন্তু তার থেকেও বেশি মাসিভ স্টারে পরিণত হয়ে যেতে পারে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং।